জানানো, সেজন্য আমি উঠে পড়লাম। আলাদা করে ধন্যবাদ জানাতে হবে না। আমরা মনোরঞ্জন দা সভাপতি হওয়ার আগে, আমি সভাপতি হওয়ার আগে আমরা দুজনেই বহু বছর ধরে প্রোগ্রাম করছি। শোনা যাচ্ছে না? আরো ওঠাতে হবে। এবার শোনা যাচ্ছে না? তাহলে এটা থাক, এটা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আমি বলছি যে ওই মাইকে ওই রকম একটা কি সাদা দিয়ে এরকম কেউ ধরে বলে না, এরকম সাদা একটা জড়ানো থাকে, এই ধরতে ভয় লাগে ওই জন্য। আমি বলছি যে প্রথমত সংক্ষেপে বলবো, খুব বেশি বলবো না, আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন এবং আমরা বিশেষ করে বিমলদাকে শুনতে চাই। না এটা পরিষ্কার আসছে তো? হ্যাঁ একদম, এটা ঠিক আছে না? অনেক সময় আবার আচ্ছা এটাতে বন্ধ, হ্যাঁ এবার ঠিক আছে, হচ্ছে তো? আমি বলছি যে প্রথমত আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই, আমি বিশেষ করে কৃতজ্ঞতা জানাতে চাই অধ্যাপক মনোরঞ্জন জোয়ারদার মহাশয়কে, আমাদের সম্মাননীয় জেলা সভাপতি শঙ্করদা আছেন এখানে। আমার মনে আছে যে আমাদের লক্ষ্য সোনার বাংলার যখন আমরা অভিযান শুরু করি, সেই প্রথম দিকের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রাম এই হলেই হয়েছিল এবং শঙ্করদা তখন জেলা সভাপতি। আপনাদের মধ্যে হয়তো ছিলেন অনেকেই সেই প্রোগ্রামে, এবং আমার শঙ্করদার সাথে প্রথম পরিচয় হয় এই হলে। আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই এই জেলার টিম, বিশ্বজিৎ সাধারণ সম্পাদক বিশ্বজিৎ এবং তার সম্পূর্ণ টিম, যারা উদ্যোগ নিয়ে এটাকে এত শর্ট টাইমে, আমরা মনে হয় 3 দিনের মধ্যে, পুরো 3 দিনের মধ্যে এই প্রোগ্রামটা এত সুন্দরভাবে এবং সবার উপস্থিতিতে এত কম সময়ের মধ্যে আমরা সবাই একত্রিত হতে পেরেছি। এটা আমার মনে হয় যে এটা তোমাদের এবং আপনাদের এই জেলার কর্মদক্ষতা এবং আপনাদের সাংগঠনিক যে বল, দৃঢ়তা, এটা সেটাই প্রমাণ করে। এবং সেই জন্যে অসংখ্য ধন্যবাদ। আমাকে না জানিয়ে আমি তোমাদের জানাচ্ছি ধন্যবাদ যে তোমরা এই আয়োজনটা করতে পেরেছো এবং আপনারা সবাই এখানে এসছেন। অনেককে বহু বছর ধরে দেখছি, চিনি, আমরা একসাথে বিভিন্ন প্রোগ্রামে এবং প্রচারেও থেকেছি। একটা জিনিস অশোকদার বক্তব্য আমরা যখন শুনছিলাম আমাদের মনে রাখা উচিত, যেটা অশোকদা সংযোজন করতে পারতেন, কিন্তু সেটা হয়তো আমার দায়িত্ব সংযোজন করার। এবং এটা আপনারা যদি কয়েক সপ্তাহ আগে, এবং বিমলদা আর আমি 2021 থেকে তার আগে 2019, 2021 আমরা এই ধরনের প্রোগ্রাম বিস্তীর্ণ এলাকা জুড়ে আমরা করেছি। এবং অশোকদা যে এলাকার কথা বললেন আমরা সেখানেও গেছি। আমরা রূপনারায়ণপুর থেকে পুরুলিয়া এবং একেবারে বহরমপুর থেকে সন্দেশখালী সে পর্যন্ত গিয়েও আমরা প্রোগ্রাম করেছি এবং লাগাতার করতে থেকেছি। আমাদের যে কথাটা যখন অশোকদা বলছিলেন মনে রাখা উচিত, এবং আমি গোসাবা সেটা হলো যে বিধানচন্দ্র রায় কংগ্রেসের মুখ্যমন্ত্রী ছিলেন, কিন্তু তিনি পশ্চিমবঙ্গের নেতা ছিলেন, তার একটি জাতীয় দূরদর্শিতা ছিল। এবং কয়েক সপ্তাহ আগে স্বর্গীয় প্রণব মুখোপাধ্যায়ের জীবনী বা তার সম্বন্ধে যে বই তার কন্যা শর্মিষ্ঠা মুখার্জি লিখেছেন, সেইখানে একটি পাতায় অসাধারণ একটি কথা রয়েছে, আমি অনুরোধ করব আপনারা দেখবেন, পড়বেন। এবং সেখানে প্রণববাবু বলছেন যে শ্যামাপ্রসাদ এবং বিধান রায় উভয় মিলে সেই সময় যখন বাংলা ভাগ হলো, পশ্চিমবঙ্গের গঠন যখন হলো, শ্যামাপ্রসাদ এবং বিধান রায় দুজনে মিলে পশ্চিমবঙ্গের জন্য দ্য বেস্ট ডিল তারা ঠিক করেছিল, তারা ব্যবস্থা করেছিল। অর্থাৎ এই যে ডিভিসির কথা, আমরা চিত্তরঞ্জন লোকোমোটিভের কথা শুনলাম, কারখানার কথা শুনলাম, সেখানে উভয় কেন্দ্রীয় মন্ত্রী শ্যামাপ্রসাদ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়,
এবং একজন কংগ্রেস, একজন জনসংঘ বা তার আগে হিন্দু মহাসভা, তিনি যখন মন্ত্রী ছিলেন তিনি কোনো পার্টির ছিলেন না, এরা দুজনে মিলে এমন তাদের নিজেদের মধ্যে কোলাবোরেশন এবং কোঅপারেশন, তারা পশ্চিমবঙ্গের জন্য যাতে সর্বাধিক প্রকল্পগুলো আসে, সবচেয়ে ভালো প্রকল্পগুলো আসে, পশ্চিমবঙ্গের মানুষের সবচেয়ে ভালো যাতে হয়, তারা উভয় কিন্তু একসাথে মিলে চেষ্টা করেছিলেন এবং সফলভাবে চেষ্টা করেছিলেন। আজকে কংগ্রেস বিধান রায়কেই ত্যাগ করেছে, তাদের এইসব ইতিহাস বোধ নেই, সেই জন্য বামপন্থীরা এবং কংগ্রেসরা শ্যামাপ্রসাদকে সবচেয়ে বেশি তারা বিদ্রুপ করে, এবং আজকে এই বামপন্থী কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস শাখা প্রশাখা তারা নরেন্দ্র মোদীকেও তারা সবচেয়ে বেশি আক্রমণ করে। কিন্তু আমাদের সেই জন্য মনে রাখতে হবে, বিধান রায় করতে পেরেছিলেন শ্যামাপ্রসাদের সমর্থন কেন্দ্রে ছিল বলে, এবং শ্যামাপ্রসাদ তখন দলমত নির্বিশেষে তার সবসময় পশ্চিমবঙ্গের জন্য যা করার সেটা দলমত নির্বিশেষে। যাদবপুরে যখন আজকে আমরা একত্রিত হয়েছি, আমি শুরু করি সমবেদনা জ্ঞাপন করে, কন্ডোলেন্স। আমি আসছিলাম যখন বললাম অনেক লাল পতাকা এখানে দেখছিলাম, আমি ভাবছিলাম যে ভুল করে এখানে চলে এসেছি, কিছু সভা আছে কিনা, এত লাল পতাকা এখনো রয়েছে পশ্চিমবঙ্গে, বা আনাচে কানাচে, এত বলতে আমি একটু বাড়িয়েই বলছি, বেশি নেই, কিন্তু একটা কন্ডোলেন্স আমরা সবাই মিলে, আমার যদি সময় থাকতো বলতাম 1 মিনিট উঠে দাঁড়াই, আমরা সবাই কন্ডোলেন্স জানাতে চাই, সমবেদনা জানাতে চাই বামপন্থীদের। কেন সমবেদনা? আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন যে দুদিন আগে চায়নার গ্লোবাল টাইমস, তারা যে গ্লোবাল টাইমস উঠতে বসতে পান থেকে চুন খসলেই নরেন্দ্র মোদীকে আক্রমণ, ভারতকে আক্রমণ করে, যে গ্লোবাল টাইমস নিরন্তর আমাদের বিরোধিতা করে গেছে, ভারতের বিরোধিতা করে গেছে, ভারতের বিকাশের বিরোধিতা করে গেছে, সেই গ্লোবাল টাইমস দুদিন আগে তারা একটি প্রবন্ধ লিখলেন, প্রবন্ধ ছাপালেন, এবং সেখানে তারা ভারতকে মহাশক্তি আখ্যা দিয়েছে, গ্লোবাল টাইমস। সেই জন্য বলছি সমবেদনা জ্ঞাপন করছি কমরেডদের। হলো না, এবারও হলো না। কালকে 7 তারিখ ব্রিগেড, গ্লোবাল টাইমসের ওই আর্টিকেলটা যদি কেউ বিলি করে, তাহলে কমরেডরা আবার কি ইনসাফ করলো, ইনসাফ যাত্রা, আবার দ্বিতীয়বার ইনসাফ যাত্রা কমরেডদের চায়নার বিরুদ্ধে শুরু করবে। ইনসাফ চাই, কেন নরেন্দ্র মোদীকে তোমরা প্রশংসা করলে? কি বলছে তারা? বলছে যে ভারত ন্যারেটিভ, অর্থাৎ প্রথমবার 10 বছরে ভারত নিজের একটি ন্যারেটিভ, নিজের একটি কাহিনী, নিজের একটি চিন্তাধারা, ভাবধারা তৈরি করছে এবং সারা পৃথিবীতে সেটাকে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে। এবং গ্লোবাল টাইমস মানছে র্যাপিড ইকোনমিক এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট, India has become more strategically confident, more proactive in creating and developing a Bharat narrative. অর্থাৎ আমরা সামরিক দৃষ্টিতে, আমরা আর্থিক দৃষ্টিতে, সামাজিক দৃষ্টিতে আরো বেশি শক্তিশালী হচ্ছে, এবং ভারত একটি নিজস্বতা তৈরি করছে, এবং সেই নিজস্বতাটাকে স্বীকার করছে পৃথিবীর অন্যান্য দেশ। কে বলছে? গ্লোবাল টাইমস। স্বস্তিকা বলছে না, অর্গানাইজার বলছে না, কিংবা ওই কমল বার্তা বলছে না, গ্লোবাল টাইমস বলছে। কি অ্যালার্জি হচ্ছে হয়তো, মানে আমি ভেবে দেখছি পলিট ব্যুরো খুব অ্যালার্জি, মানে হয়তো 2 দিন 48 ঘন্টা ঘুমোতে পারছে না, সেই জন্য যেন তেন বিষয়ে একটা করে প্রেস কমিউনিকে রিলিজ করছে। তারপর কি বলছে গ্লোবাল টাইমস? বলছে যে ভারতবর্ষ নিজের গণতান্ত্রিক কালচার, যেটা ডেমোক্রেটিক কালচার, নিজের গণতান্ত্রিক স্বভাব, নিজের গণতান্ত্রিক পদ্ধতির দিকে ভারত আরো বেশি জোর দিচ্ছে। ভারত ঔপনিবেশিক মানসিকতার থেকে বেরিয়ে অবশেষে ভারত বিদেশের গণতান্ত্রিক পরিকাঠামোর দিকে তাকিয়ে নেই, ভারত নিজস্বতা, নিজের একটি গণতান্ত্রিক ভাবধারাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এবং তার প্রতি বিশ্বাস দেখাচ্ছে। অসাধারণ বলছে। তারপর বলছে the article lauds the India's foreign policy strategy under Prime Minister Narendra Modi. ভারতের বিদেশ নীতির ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে, এবং বলছে
যে ভারত আগে ব্যালেন্সিং করত। আমরা গত 70 বছর 60 বছর ধরে ব্যালেন্সিং করছি, ওকে বলবো না, ওই দিকে যাবো না, তো ওর মন খারাপ হবে, ওর দিকে চোখ তুলে তাকাবো না, ও যদি আমার এইটা বন্ধ করে দেয়, তা আমি সারাক্ষণ ব্যালেন্স করছি। এবং গ্লোবাল টাইমস বলছে সেই ব্যালেন্সিং পাওয়ার আর ভারত না, ভারত এখন মাল্টি অ্যালাইনমেন্ট করছে। অর্থাৎ ভারত রাশিয়ার সাথেও কথা বলছে, আমদানি করছে রাশিয়ার থেকে যা দরকার ভারতের, ভারত আমেরিকার সাথেও কথা বলছে, ভারত চায়নার দিকেও তাকিয়ে আছে, এবং ভারত ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধতে এমন একটি অবস্থান গ্রহণ করেছে যে সারা পৃথিবী ভারতের প্রশংসা করছে। এই গ্লোবাল টাইমস বলছে, গ্লোবাল টাইমস, সুশান্ত দা। সেই জন্য the article notes that India has always considered itself a world power, but in less than 10 years, India has shifted from multi-balancing to multi-alignment. It appears, এটা গ্লোবাল টাইমস বলছে, কোট আনকোট, it appears, মনে হচ্ছে, that a transformed, একটি রূপান্তরিত, স্ট্রঙ্গার, আরো শক্তিশালী, and more assertive, অর্থাৎ আরো নিজেকে অ্যাসার্টিভ, কি বলবে, অ্যাসার্টিভ, ইতিবাচক ভারত has become a new geopolitical factor, একটা নতুন জিওপলিটিক্যাল ফ্যাক্টর, ভূ রাজনৈতিক একটি বিশেষ শক্তি হিসেবে ভারত উঠে আসছে। সেই জন্য আমি বললাম যে যাদবপুরে যখন বলছি তখন শুরু করি সমবেদনা জ্ঞাপন করে। আপনারা সবাই গ্লোবাল টাইমস এরটা পড়ে নেবেন। এবার তো বলতে পারবে না দিদি মোদি সেটিং বলাটা খুব সোজা, এবার বলুক যে জি মোদি সেটিং, ওরাই বলুক, তাহলে মানুক, তাহলে যে এমন সেটিং মোদিজি করতে পারে যে জি কেও পর্যন্ত সেটিং করে নিয়েছে, এবং গ্লোবাল টাইমস এখন ফুল ছড়াচ্ছে ভারতবর্ষের ওপর। যখন যারা বিরোধিতা করতে থাকে তারা যখন প্রশংসা করে, সেই প্রশংসার কিন্তু নোটিস নিতে হয়, কগনিসেন্স নিতে হয়। ঠিক আছে, খুব আর সংক্ষেপে বলবো, বিমলদা অনেকক্ষণ বসে আছেন। এবার আমি বলি যে একটি প্রশ্ন যেটা আমরা মাঝে মাঝেই শুনছি, এবং মনোরঞ্জন দা বললেন যে বিকশিত ভারতের অবস্থা, পশ্চিমবঙ্গে কি অবস্থা সেটা তো রয়েছেই, আমি সে বিষয়ে একটু সংক্ষেপে পরে আসছি, কিন্তু তার আগে শুরু করছি যে আমাদের যারা বিরোধী, এবং মনোরঞ্জন দা তার প্রেজেন্টেশনে একটি কথা বললেন যেটা প্রধানমন্ত্রী বলেন, বিকাশ और विरासत, অর্থাৎ আমরা উন্নতি করব, উন্নয়ন করব, আধুনিক উন্নয়ন হবে, তার সাথে সাথে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য আমরা ধরে রাখব, এবং এই সাংস্কৃতিক ঐতিহ্যের পুনর্জাগরণের মাধ্যমে আমরা একটি নতুন রাষ্ট্রবাদেরও সূচনা করছি। এবং সেই জন্য এই বিকশিত ভারতের সংকল্প আগামী 25 বছরের সংকল্প, এই হলো অমৃতকাল। আমরা জানি, সেটা বারবার মোদিজি বলছেন যে হ্যাঁ, ভারতের স্বাধীনতার 100 বছর 2047। আমি বলি যে ভারতের স্বাধীনতার 100 বছরের সাথে সাথে পশ্চিমবঙ্গের গঠনেরও 100 বছর। এই অমৃতকালে আমরা ভারত যেভাবে এগিয়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গ কিভাবে এগিয়ে যাবে সেটা আমাদের নির্ধারিত করতে হবে, এবং সেই জন্য 2024 আরো বেশি গুরুত্বপূর্ণ। আমাদের বিরোধীরা আমাদেরকে কটাক্ষ করতো, এখন কমে আসছে, এই রাম মন্দিরের বিষয় এখন আসছে বলে একটু মাঝে মাঝে করছে। আপনাদের মনে আছে 2014-15 সালে আমাদের বিরোধীরা বলতো মন্দির চাই না, টয়লেট কর। টয়লেট হলো, মন্দিরও হলো, টয়লেটও হচ্ছে, এবং এমন টয়লেট হলো, নির্মাণ হলো, যেটা আমাদের বিরোধীদের মুখে আয়না দেখিয়ে দিয়ে তাদেরকে বলা হলো যে 70 বছর তারা যা করেনি সেটা 5 বছরে 10 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করে দেখিয়েছে। শৌচালয় হলো। এবার বলছে আমাদের বিরোধীরা, এই ইন্ডিয়া অ্যালায়েন্সের যারা, তারা হঠাৎ বলছে যে মন্দির করে কি হবে, পেট ভরবে, পকেট ভরবে, মন্দির করে কি হবে। মানে আমি বলছি একেবারে অসৌজন্য বোধ, কোনো শালীনতা নেই, বারবার হিন্দুদের মনে আঘাত দেয় তারা, সনাতন ধর্মকে তারা কলেরা বলে, টিবি বলে, তারা ডেঙ্গু বলে, এই ধরনের মানসিকতার আমাদের বিরোধীরা। আমরা তাদের ভাষায় উত্তর দেব না, কিন্তু আমরা কি ভাষায় উত্তর দেব? বিকশিত ভারত অর্থাৎ কি? এই বিকশিত ভারতে কোনোটাই কিন্তু আমরা ত্যাগ করব না। আমরা স্যাটেলাইটও যেমন পৌঁছচ্ছি, আজকে আদিত্য স্যাটেলাইট হয়েছে,
আমরা যেমন স্যাটেলাইটও পৌঁছচ্ছি, তেমন মনোরঞ্জন দা ফিগার্স দিয়ে দেখিয়েছে প্রত্যেক বাড়ি বাড়ি জল পৌঁছচ্ছে, তাও হচ্ছে। এবার আমি কয়েকটা বিষয়, কিছু তথ্য আপনাদের সামনে খালি খুব সংক্ষেপে রাখতে চাইছি। এক হলো রাম মন্দির। এবার আমি দুরকম তথ্য দেব, কাশী বিশ্বনাথ এবং গত 2 বছরে অযোধ্যায় কি হয়েছে। আপনারা বিচার করবেন, আপনাদের মাধ্যমে আমরা মানুষের কাছে পৌঁছে যাই। এক হলো যে 8 থেকে 10% বেড়েছে টুরিস্টের আনাগোনা, মানুষের আনাগোনা, তীর্থযাত্রীদের আনাগোনা অযোধ্যায়। 1921-এ 2 লক্ষের একটু 2.5 লক্ষের একটু বেশি টুরিস্ট অযোধ্যায় গেছিল। 2022-এ সেটা প্রায় 2.5 কোটি কাছে পৌঁছে যাচ্ছে। এবার এত মানুষ যখন অযোধ্যায় যাচ্ছে, তখন কি হয়েছে? প্রায় 50,000 কোটি টাকা ইকোনমিক গ্রোথ এবং ডেভেলপমেন্ট, ইকোনমিক অ্যাক্টিভিটি ওয়ার্থ 50,000 কোটি টাকা আগামী দিনে অযোধ্যায় হবে। ওই যে বললো না পকেট ভরবে, পকেট তো ভরবেই। এখন তেজস্বী যাদবকে যদি বোঝাতে হয়, বা এইখানে যদি শাহজাহানের দিদিকে বোঝাতে হয় যে পকেট ভরে, মন্দির করলেও পকেট ভরে, তা তো কি করে? ও তো বুঝতে পারবে না। ওদের তো পকেট ভরানোর স্কিম হচ্ছে অন্য। মোদিজির পকেট ভরানো স্কিম হচ্ছে সাধারণ মানুষকে ক্ষমতায়ন করা, প্রকল্পের মাধ্যমে তাদের পরিধি এবং পরিস্থিতি এমনভাবে পাল্টে দেওয়া যে তারা নিজেরা নিজেদের পকেট ভরতে পারবে মাথা উঁচু করে। তারপর বলি যে প্রায় 73টা নতুন হোটেল, একেবারে টপ হোটেলস, 73টা নতুন টপ হোটেল তারা আগামী দিনে অযোধ্যায় নিজেদের শুরু করবে, নিজেদের অ্যাক্টিভিটি। তার মধ্যে 40টা অলরেডি নির্মিত হয়ে গেছে অযোধ্যায়। রাম মন্দির শুরুই হয়নি, অযোধ্যায় অলরেডি নির্মিত হয়ে গেছে। এবং অযোধ্যায় প্রায় 500 টু স্টার্ট উইথ, শুরুতে 500 বাড়িতে সব মিলিয়ে 2,500 হোমস্টে অযোধ্যায় শুরু হবে। হোমস্টে তো আমাদের সাধারণ মানুষের জন্য, তারা করে হোমস্টে, তারা বেনিফিটেড হয়। বেড অ্যান্ড ব্রেকফাস্ট যে কনসেপ্ট, তারা বেনিফিটেড হবে। অর্থাৎ অযোধ্যা পরিসরের যে আর্থিক যে পরিকাঠামো, সেটা সম্পূর্ণভাবে ঢেলে সাজানো হচ্ছে, এমন ভাবে হচ্ছে যে আগামী দিনে পকেট ভরেও উপচে পড়বে। এবার আসি কাশী বিশ্বনাথ করিডোর, যেটা আমরা অলরেডি দেখেছি। আমাদের কাছে প্রায় 3-3.5 বছরের সেই এক্সাম্পলটা, অভিজ্ঞতাটা রয়েছে। কাশী বিশ্বনাথে গত কয়েক বছরে যবে থেকে শুরু হয়েছে, কত 2-2.5 বছর, 3 বছর হবে, প্রায় 20 থেকে 65% ট্যুরিজম সেক্টরে কাশীর মানুষের ইনকাম বেড়েছে। এবং প্রায় 35% এমপ্লয়মেন্ট বেড়েছে ট্যুরিজম সেক্টরে কাশীতে, 35% এমপ্লয়মেন্ট গত 2.5 বছরে। এবং হোটেল যারা চালায় কাশী চত্বরে, তাদের ইনকাম 65% বেড়েছে গত 2.5 বছরে। তো কথাটা হচ্ছে, মন্দির, যেটা বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন যে মন্দির তৈরি হচ্ছে, আমরা নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরছি, তার সাথে সাথে এমন ব্যবস্থাপনা করা হচ্ছে যে সেই এলাকার মানুষ, চত্বরের মানুষ, সেই রাজ্যের মানুষ তারা বেনিফিটেড হয় আগামী দিনে। এই বক্তব্যগুলো আমি ভাবছিলাম যে রাখলে একটু ইন্টারেস্টিং হয়। এবং আমরা তো এই প্রশ্নটা করছি না যে 4 একর জমি, কোর্ট যে ইন্ডিয়া অ্যালায়েন্স যাদেরকে সমর্থন করে, সুপ্রিম কোর্ট 4 একর জমি তাদেরকে তো দিয়েছে, 4 একর জমি, এবং সেই 4 একর জমিতে তারা ঘোষণা করেছে যে তারা পৃথিবীর সবচেয়ে বড় মসজিদ সেখানে তৈরি করবে। খুব ভালো কথা। তো যারা আমাদের প্রশ্ন করছে যে মন্দির কেন করছো, হসপিটাল করলে পারো, তাদেরকে একটু জিজ্ঞেস করুক বড় মসজিদ কেন করছো, সেখানে একটু হাসপাতাল করো। সারা পৃথিবীর বড় মসজিদ কেন লাগবে, তোমরাও হাসপাতাল করো না, সেটা তো বলবে না। ওই জন্যই তো বলছি যে ওই শোনে একদিক থেকে তো এই। এবার আমি খুব সংক্ষেপে একটু ছুঁয়ে যাচ্ছি, সেটা হলো, আমি না ছুঁয়ে পাচ্ছি না, আমরা লক্ষদ্বীপের প্রধানমন্ত্রী গেছেন, আমরা দেখলাম, এবং সেখানে তিনি গিয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘোষণা করলেন। এবং মনে রাখবেন যে ওই 80-র দশকে
একজন ভারতের প্রধানমন্ত্রী এই লক্ষদ্বীপে গেছিল 80-র দশকে, এবং তিনি গেছিলেন তার ইটালিয়ান শ্বশুর শাশুড়িকে নিয়ে সামরিক জাহাজে করে, ভারতের নেভির সামরিক জাহাজে করে গেছিলেন। সেখানে ভারত সরকারের পয়সায় তিনি সেখানে হলিডে করেছিলেন এবং তারপর বলেছিলেন যে হ্যাঁ, এই এলাকার উন্নয়ন করা উচিত। সেই 86 থেকে আজ অব্দি ওই লক্ষদ্বীপের একটি এলাকা শুধু উন্নয়ন হয়েছে, বাকি সব নেগলেক্টেড। মোদিজি গেলেন, সেখানে তিনি ঘোষণা করলেন যে আরে অন্য জায়গা যাওয়ার আগে আগে এইখানে আসুন, এইখানে সবাই আসুন। এবং গত 48 থেকে 72 ঘন্টায় লক্ষদ্বীপকে সার্চ করে মানে প্রায় ইন্টারনেট ক্র্যাশ হয়ে যাচ্ছে। সারা পৃথিবীর মানুষ, ভারতবর্ষের মানুষ কতদিনে লক্ষদ্বীপ যাবে সেই তারা চিন্তা ভাবনা করছে। কিন্তু আমার প্রশ্নটা হলো যে আমরা কি জানি? আমরা তো জানি যে 97% লক্ষদ্বীপের পপুলেশন হচ্ছে মুসলিম। তাহলে এত বছর ধরে তাদের জন্য যারা গলা ফাটিয়েছে সারা ভারতবর্ষে, তাদের জন্য কিছু করা হয়নি কেন? কেন তাদের উন্নয়নের জন্য কিচ্ছু করা হয়নি? যেখানে ইন্টারনেট কানেক্টিভিটি নেই, ঠিকমতো একটি এয়ারপোর্ট নেই, যেখানে কোন রকম টুরিস্ট যাতে বাড়ে বা আসে তার কোনো ব্যবস্থাপনা হয়নি। 97% কিন্তু মুসলিম। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গেলেন এবং সেখান থেকে ঘোষণা করলেন যে অন্য জায়গা দেখার আগে সবাই যাতে লক্ষদ্বীপ আসুক। আপনারা ভাবতে পারছেন? আমরা ভাবতে পারছি? আমরা নিশ্চয়ই বুঝতে পারছি আগামী দিনে কি হবে সেইখানকার ইকোনমি, সেইখানকার পরিকাঠামো। এবং তিনি কথা দিয়েছিলেন হাই স্পিড ইন্টারনেট, কথা দিয়েছিলেন, গিয়ে উদ্বোধন করলেন, হাই স্পিড ইন্টারনেট হয়ে গেছে। তো যারা আমাদেরকে বলে যে আমরা সারাক্ষণ একটা পরিস্থিতি, ভয় সৃষ্টি করতে চেষ্টা করছি, দেগঙ্গায় কিছুদিন আগে মুখ্যমন্ত্রী বললেন না, বিজেপি এলে তোমরা আরো বেশি কষ্টে থাকবে। এতো বিজেপি এলে তো এই যে 97% লক্ষদ্বীপে আরো বেশি টাকা আসবে, বিজেপি এলে লক্ষদ্বীপে আরো বেশি ইন্টারনেট আসবে। ভয়ে তো কেন, ওরা ভয় সৃষ্টি করে 50-70 বছর ধরে একটি ভয়ে পরিবেশ সৃষ্টি করে রেখেছে। জম্মু কাশ্মীরেও এক কথা বললো, কিচ্ছু হলো না। জম্মু কাশ্মীরে হলো বিজেপি শেষ করে দেবে মুসলমানদের। জম্মু কাশ্মীরে 2010 থেকে 2014 ওদের যখন মেয়াদ ছিল তখন প্রায় 3000 প্লাস স্টোন পেল্টিং, এবং গত 2022, 21-22-23 একটা ঘটনা হয়নি স্টোন পেল্টিং এ, জিরো। কোন হরতাল ডাকা হয়নি, জিরো। আগে হতো কথায় কথায় তারা হরতাল ডাকতো এবং সব বিজনেস এস্টাবলিশমেন্ট বন্ধ হয়ে যেত। সেজন্য আমি বলছি যে আমরা যদি এইভাবে দেখি, এমন এমন জিনিস হচ্ছে আমাদের সামনে যেগুলো আমরা যদি ঠিক মতো, এবং হচ্ছে সেগুলো শুধু প্রতিশ্রুতি না, সেগুলো হচ্ছে, আমরা যদি শুধু তাই তুলে ধরি অনেক। আমি শেষে বলি, বিকশিত ভারত সংকল্প যাত্রা মানে শেষ, মানে আরো অনেক কিছু বলার ছিল কিন্তু আমি এবার শেষ করি। প্রায় 7:30 বাজছে, বিমলদা এবার বলবেন। বিকশিত ভারত সংকল্প যাত্রার পেছনে একটি দর্শন রয়েছে, এবং আমরা যদি দেখি যে মোদিজি যখন গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময় একটি উদাহরণ যদি আমি দিই, কাছে যখন ভূমিকম্প হলো এবং কাছকে যখন ঢেলে তিনি সাজালেন, তিনি কিন্তু পুরো ঢেলে সাজানোর যে পরিকল্পনা এবং উদ্যোগটা সেটা মানুষের সাথে নিয়ে করেছিলেন। এবং অনেকগুলো বিষয় সেখানে উঠে আসে। একটা বিষয়, যখন রিকনস্ট্রাকশন, যাদের বাড়ি ধ্বংস হয়ে গেছে, এবং গুজরাতে কিন্তু সবাই কম্পেনসেশন পেয়েছে, আমফানের মতন না, গুজরাতে সবাই কম্পেনসেশন পেয়েছিল সেই সময়। তিনি বললেন যে আমরা এমন আবার বাড়ি নির্মাণ করব যে বাড়ি আগামী দিনে ভূমিকম্প হলে ধ্বংস হবে না, এবং প্রত্যেককে যেমনটা বাড়ি চায়, যেভাবে চায় ঠিক সেইভাবেই একটা স্ট্যান্ডার্ড ডিজাইন করা হোক, তারা নিজেরা সেটাকে সিলেক্ট করুক। প্রত্যেককে কিন্তু সেইভাবে নিজেদের বাড়ি তারা নিজেরা সিলেক্ট করেছিল। অর্থাৎ মানুষের সাথে একসাথে মিলে তিনি ওই পুরো কাচ রিবিল্ডিংটাকে করলেন। ওই যে সুন্দর একটা স্লোগানও তিনি দিলেন না, যে কাচ নেই দেখা তো কুছ নেই দেখা, এবং সেটা পুরোপুরি কাজ কিভাবে ঘুরে গেল। অর্থাৎ
একটা জিনিস তিনি বিশ্বাস করেন এবং সেটা মুখ্যমন্ত্রী থাকাকালীন দেখিয়েছে, প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি সেটা বারবার প্রমাণিত করেছেন, যে মানুষের কাছে পৌঁছে দেওয়া। বিকশিত ভারত সংকল্প যাত্রা হচ্ছে একটাই, সেটা হলো যারা এতদিনও কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী সরকারের কোনো প্রকল্প থেকে বঞ্চিত, সরকার তাদের কাছে পৌঁছে যাবে এবং সরকার তাদের কাছে পৌঁছে তাদের অন স্পট সুযোগ সুবিধে পাইয়ে দেবে। এবং 50 দিনেরও কম সময়, আমরা যদি ফিগার্স গুলো দেখি, 50 দিনেরও কম সময় প্রায় 2.5 লক্ষ গ্রামে এই বিকশিত ভারত সংকল্প যাত্রা পৌঁছে গেছে এবং সেখানে তারা প্রায় 4.5 লক্ষ নতুন গ্যাস কানেকশন করিয়েছে। 1 কোটি 50 দিনেরও কম সময় 1 কোটি আয়ুষ্মান ভারত কার্ড পৌঁছেছে এবং 1.5 কোটি প্রায় 1.5 কোটি হেলথ চেক আপ হয়েছে। 17 লক্ষ মানুষকে টিবি স্ক্রিনিং করিয়েছে। আমি এই ফিগার্স গুলো এই কারণে দিচ্ছি যে একটি সারা বিশাল দেশব্যাপী যে অভিযান নিঃশব্দে চলছে, এটা কিন্তু আমরা বুঝতে পারছি না এবং গ্রামে গ্রামে পৌঁছে যাচ্ছে। 50 দিনেরও কম সময় 4.5 লক্ষ গ্রামে পৌঁছানো এবং 1.5 কোটির প্রায় 1.5 কোটি মানুষকে আয়ুষ্মান ভারত কার্ডের অন্তর্গত আরো করা, এটা চারটিখানি কথা নয় কিন্তু। এবং সেলফ হেল্প গ্রুপে 10 কোটি মহিলা সেলফ হেল্প গ্রুপে গত কয়েক বছরে ইনক্লুডেড হয়েছে। আমার মনে হয় যে আমাদের কাছে প্রচুর তথ্য রয়েছে, আমাদের কাছে প্রচুর সরঞ্জাম, প্রচুর তথ্য রয়েছে যেগুলো আমাদেরকে সঠিকভাবে পরিবেশন করতে হবে মানুষের কাছে। কেন বিশেষ করে পশ্চিম বাংলায় আমরা তো একটি নাৎসি সরকারের বিরুদ্ধে কাজ করছি এবং নাৎসিরা কি করত, আমি ভাবলাম সিঙ্গারা এসছে, ঠান্ডা হয়ে যাবে যদি, আমি দেখিনি, বিস্কিট এসছে। এবং নাৎসিরা কি করত, নাৎসিরা জোসেফ গোবেলস ছিল, গোবেলস একটা কথা বারবার মিথ্যা কথা বলে সেটাকে সত্য সাব্যস্ত করার চেষ্টা করত। পশ্চিমবঙ্গে আমরা ঠিক সেই ধরনের একটি সরকারের বিরোধিতা করছি এবং সেই জন্য আমাদের বারবার সত্যটা বলতে হবে এবং এই সত্যটা কিন্তু দেখা সত্য, যেটা আমরা দেখতে পারি। এবং সেই জন্য এই বিকশিত ভারত সংকল্প, বিকশিত ভারতের অর্থ এবং এই সংকল্পটা কি, আমি ভাবলাম যে আজকে আমরা একসাথে সবাই মিলে একত্রিত হয়ে এই নিয়ে একটু আলোচনা করা যেতে পারে। এবং আমি বলছি যে এইখান থেকে আমরা শুরু করছি, আমরা এইবারে যাদবপুর থেকে শুরু করছি, এখান থেকে শুরু করে আগামী কয়েকদিনে বিভিন্ন জেলায় প্রোগ্রাম রয়েছে। এর সাথে আমরা জুড়ে দিতে চাইছি যে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য গত 10 বছরে কি পরিমাণ আমরা সেই সাংস্কৃতিক ঐতিহ্যকে ধরে রাখতে পেরেছি, ফিরিয়ে আনতে পেরেছি। আপনারা যদি লক্ষ্য করেন গত 10 বছরে, বিশেষ করে গত 9 থেকে 10 বছরে আমাদের চুরি হয়ে যাওয়া মূর্তি বা হারিয়ে যাওয়া মূর্তি 75% গত 10 বছরে ফিরে এসছে, যেটা গত 70 বছরে হয়নি। শান্তিনিকেতনকে হেরিটেজ ট্যাগ দেওয়া, দুর্গাপুজোকে ইনট্যাঞ্জিবল হেরিটেজ ট্যাগ দেওয়া, এটা কিন্তু সবটাই লক্ষ্য হচ্ছে ভারতে সারা পৃথিবী আসুক, পৃথিবীর মানুষ আসুক এবং ভারতের ঐতিহ্য সবচেয়ে বেশি সারা পৃথিবীতে সাংস্কৃতিক ঐতিহ্য ছড়িয়ে যাক, এটাই হলো লক্ষ্য। এবং সেই জন্য আমরা সবাই নিজেদের মতন করে বিভিন্ন দিক তুলে ধরা যেতে পারে এবং আগামী দিনে আর কয়েকটা মাস, 100 দিনেরও কম সময়, 100 দিনেরও কম সময়, এই 100 দিনের কম সময় আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে এবং কোন রকম দ্বিধা নেই যে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী, তাতে কোনো দ্বিধা নেই। মানুষ ঠিক করে নিয়েছে এবং মানুষ এইখানেই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়, এখানে ভোট দেবে, তাকে এখানে জেতাবে এবং এটা পরিষ্কার। সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আশা করি আমরা মনোরঞ্জন দা আরো এই ধরনের আগামী দিনেও আমরা করতে পারি। কালকে বাংলাদেশে ইলেকশন,
আর সেখানেও ভালোই ফল হবে আশা করছি। এবার শুনলাম যে আমার কাছে একটা আপডেট এলো যে শাহজাহান নাকি বাংলাদেশে গেছে, হয়তো কালকে ভোট দেবে ওখানে। তারপর ভোট দিয়ে তো ফিরে আসতে হবে, তখন ফিরে এলে তখন হাতা খুন্তি, খুন্তি হাতা যা হবে দেখা যাবে। ভালো থাকবেন। সভাপতি ডক্টর শ্যামাপ্রসাদ